নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। বর্তমান রাজনীতির উত্তপ্ত আবহে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার খবরের শিরোনামে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করছেন। ভোটের আগে বাঙালির আবেগ ছুঁতে মনীষীদের আপন করে নেওয়ার এই রাজনৈতিক কৌশল নতুন কিছু নয়। বিজেপি চাইছে বঙ্কিমচন্দ্রকে হিন্দুত্ববাদের একজন আদি জনক হিসেবে তুলে ধরতে, যার ভিত্তি হলো তথাকথিত মুসলিম বিদ্বেষ। কিন্তু প্রচলিত জনশ্রুতি বা রাজনৈতিক প্রপাগান্ডা সরিয়ে ইতিহাসের সত্যের দিকে তাকালে এক অন্য বঙ্কিমকে আমরা খুঁজে পাই। এখানেই প্রশ্ন জাগে, বঙ্কিম কি সত্যিই মুসলিম বিদ্বেষী, নাকি এটি একটি মিথ বা মিথ্যার আবরণে ঢাকা এক ঐতিহাসিক ভুল বোঝাবুঝি? বঙ্কিমচন্দ্র সম্পর্কে সবচেয়ে প্রচলিত অভিযোগ হলো তিনি তার সাহিত্যে মুসলমানদের হেয় করেছেন। এই অভিযোগের উত্তর খুঁজতে গিয়ে বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম তার বঙ্কিমচন্দ্র ও মুসলমান সমাজ গ্রন্থে একটি চমৎকার যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সাহিত্যের বিচার হওয়া উচিত রসসৃষ্টির মানদণ্ডে, রাজনৈতিক শুদ্ধতার বিচারে নয়। রেজাউলের ভাষায়, তুমি কাহাকে আক্রমণ করিয়াছ, কাহার বিরুদ্ধে লেখনী চালনা করিয়াছ, তাহা দেখিবার বিষয় নহে। সেই আক্রমণের মধ্যে তুমি রসসৃষ্টি করিতে পারিয়াছ কিনা তাহাই দেখিতে হইবে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র কোনো নবাব বা বাদশাকে আক্রমণ করলেই তিনি সাহিত্যিক হিসেবে খারিজ হয়ে যান না। কিন্তু এই রসসৃষ্টির যুক্তির বাইরেও একটি বড় ঐতিহাসিক সত্য রয়েছে। বঙ্কিমচন্দ্র কখনোই ইসলাম ধর্ম, পবিত্র কুরআন বা হযরত মুহাম্মদের বিরুদ্ধে কলম ধরেননি। রেজাউল করিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, কেউ কি দেখাইতে পারিবেন যে বঙ্কিমচন্দ্র তাহার সমগ্র গ্রন্থে কোথাও ইসলাম ধর্মকে আক্রমণ করিয়াছেন? তিনি যদি কাহাকেও আক্রমণও করিয়া থাকেন, তবে তাহারা তো এক একজন ব্যক্তি। বঙ্কিমচন্দ্রের আক্রমণের লক্ষ্য ছিল নির্দিষ্ট কিছু অত্যাচারী শাসক, যারা ঘটনাক্রমে মুসলমান ছিলেন। তিনি আক্রমণ করেছেন ঔরঙ্গজেব বা মীর জাফরের মতো শাসকদের নীতিকে, সমগ্র মুসলিম সমাজকে নয়। সবচেয়ে বেশি বিতর্ক যে উপন্যাসটি নিয়ে, সেই আনন্দমঠের গভীরে প্রবেশ করলে দেখা যায় এক ভিন্ন বাস্তবতা। অনেকেই বলেন, আনন্দমঠে বঙ্কিমচন্দ্র মুসলিম শাসনের অবসান চেয়ে ইংরেজ শাসনের জয়গান গেয়েছেন। কিন্তু ইতিহাস বলছে বঙ্কিমচন্দ্র ছিলেন পরাধীন দেশের একজন সরকারি কর্মচারী। সরাসরি ইংরেজ বিরোধী কথা বলা বা স্বাধীনতা ঘোষণা করা সেই সময় অসম্ভব ছিল। সাহিত্যিক ও নাট্যকাররা তখন রূপকের আশ্রয় নিতেন। গিরিশচন্দ্র ঘোষের নাটক বা সখারাম গণেশ দেউস্করের বই নিষিদ্ধ হয়েছিল সেই যুগে। বঙ্কিমচন্দ্রকেও তার আনন্দমঠে ব্রিটিশ সেন্সরশিপের হাত থেকে বাঁচতে এক চতুর কৌশল নিতে হয়েছিল। উপন্যাসের প্রথম সংস্করণে যেখানে ইংরেজ বিরোধিতার সুর স্পষ্ট ছিল, পরবর্তী সংস্করণে সেখানে ইংরেজের বদলে নেড়ে বা মুসলমান শব্দটি বসানো হয়। রেজাউল করিম যথার্থই বলেছেন, মুসলমানদের উদ্দেশ্যে কথিত বাক্যগুলি বাহিরের আবরণ মাত্র, আইনের বেড়াজাল হইতে পুস্তকটিকে বাঁচাইবার কৌশল মাত্র। রামকৃষ্ণ পরমহংস যখন বঙ্কিমকে জিজ্ঞাসা করেছিলেন, বঙ্কিম, তুমি আবার কার ভারে বাঁকা গো? বঙ্কিম উত্তর দিয়েছিলেন, ইংরেজের জুতোর চোটে। এই উত্তরই প্রমাণ করে তার ক্ষোভ আসলে কাদের বিরুদ্ধে ছিল। আনন্দমঠ লেখার অপরাধেই তার পদোন্নতি আটকে গিয়েছিল এবং তাকে বদলি হতে হয়েছিল। সুতরাং তাকে ইংরেজ তোষণকারী বা মুসলিম বিদ্বেষী হিসেবে দাগিয়ে দেওয়াটা ইতিহাসের প্রতি চূড়ান্ত অবিচার। সাহিত্য থেকে বেরিয়ে যদি ব্যক্তি বঙ্কিমচন্দ্রের বিচারক জীবনের দিকে তাকাই, তবে তার নিরপেক্ষতার অকাট্য প্রমাণ মেলে। তিনি যখন খুলনার ম্যাজিস্ট্রেট, তখন চোর ডাকাতিয়া গ্রামের প্রভাবশালী হিন্দু জমিদার রামসাগর সেন পার্শ্ববর্তী গ্রামের এক মুসলমান জমিদারের হাটে ডাকাতি করান। বঙ্কিমচন্দ্র সেই হিন্দু জমিদারকে গ্রেপ্তার করতে বিন্দু মাত্র দ্বিধা করেননি। প্রবল পরাক্রমশালী সেই জমিদারকে তিনি হাজতে পাঠান এবং বিচার চলাকালীন হাজতেই রামসাগরের মৃত্যু হয়। আবার মরেল নামক এক কুখ্যাত নীলকর সাহেব যখন রহিম উল্লাহ নামক এক সাধারণ মুসলমান প্রজার উপর অত্যাচার চালায় ও তাকে হত্যা করে, বঙ্কিমচন্দ্র তখন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই ঘটনা তদন্ত করেছিলেন। হাসিম শেখ আর রামাকৈবর্ত উভয়েই তার কাছে ছিল শোষিত প্রজা।
সেখানে কে হিন্দু আর কে মুসলমান সেই বিচার তার বিচারিক সত্তাকে প্রভাবিত করেনি। বঙ্কিমচন্দ্রের সীতারাম উপন্যাসে তার ধর্মনিরপেক্ষ বা সর্বধর্ম সমন্বয়ের দর্শনটি সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় প্রজার ধর্মে কোনো ভেদাভেদ থাকতে পারেন না। চন্দ্রচূড় ঠাকুর এবং চাঁদশা ফকিরের কথোপকথনটি এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রচূড় যখন কাশীতে তীর্থ করতে যাচ্ছেন তখন চাঁদশাও যাচ্ছেন মক্কায়। চাঁদশা বলেছেন, যে দেশে হিন্দু আছে সে দেশে আর থাকিব না। এই কথা সীতারাম শিখাইছে। অর্থাৎ ধর্মীয় অসহিষ্ণুতা যে রাজ্যের পতনের কারণ তা বঙ্কিমচন্দ্র স্পষ্টভাবে নির্দেশ করেছেন। সীতারামকে উপদেশ দিতে গিয়ে বলা হয়েছে, তুমি যদি হিন্দু মুসলমান সমান না দেখো তবে এই হিন্দু মুসলমানের দেশে তুমি রাজ্য রক্ষা করিতে পারিবে না। প্রজায় প্রজায় প্রভেদ পাপ, পাপের রাজ্য থাকে না। যে লেখক তার উপন্যাসের নায়ককে দিয়ে এমন কথা বলাতে পারেন তাকে সাম্প্রদায়িক বলাটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র মুঘল সম্রাট আকবরের শাসনকালকে প্রাচীন ব্রাহ্মণ শাসিত ভারতের চেয়েও স্বাধীন এবং উন্নত বলে অভিহিত করেছেন। আকবরের শাসনকে তিনি স্বতন্ত্র ও স্বাধীন বলেছেন, যা প্রমাণ করে যে শাসক মুসলমান হলেই তিনি তাকে ঘৃণা করতেন না। তাহলে বঙ্কিমচন্দ্রের সাহিত্যে যে বিদ্বেষের আভাস পাওয়া যায় তা কাদের বিরুদ্ধে? বঙ্কিমচন্দ্র মূলত মধ্যযুগের তুর্কি ও মোগল আগ্রাসনের বিরোধী ছিলেন। তিনি সেই বহিরাগত শাসকদের বিরোধিতা করেছেন যারা ভারতের সংস্কৃতি ও ধর্মের ওপর আঘাত এনেছিল। কিন্তু বাংলার সাধারণ মুসলমান যারা এই মাটিরই সন্তান, যারা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, তাদের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। রেজাউল করিমের ভাষায়, তৎকালীন শিক্ষিত মুসলমানরা বাংলার মাটিতে বসে আফগানিস্তানের পেস্তা বাদামের চারা রোপণ করিবার কল্পনায় বিভোর ছিল। বঙ্কিমচন্দ্র এই শিকড়হীন মানসিকতার সমালোচনা করেছিলেন। তার বন্দে মাতারাম মন্ত্র নিয়ে এসে যে শির্ক বা পৌতলিকতার অভিযোগ তোলা হয় তাও মূলত রাজনৈতিক। দেশ মাতৃকাকে মা বলে সম্বোধন করা যদি শির্ক হয় তবে আরবের মাটিকে মা বললে কেন দোষ হবে না? এই প্রশ্ন তুলেছিলেন রেজাউল করিম নিজেই। আরবের মাটিকে মা বলে সম্বোধন করে কবিতা লিখেছিলেন। আসলে বঙ্কিমচন্দ্র চেয়েছিলেন এমন এক জাতীয়তাবাদ যা এই দেশের সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠবে, কোনো বিদেশি ভাবধারার উপর নয়। বঙ্কিমচন্দ্র আজ এক অদ্ভুত পরিস্থিতির শিকার। একদল তাকে সাম্প্রদায়িক বলে বর্জন করতে চায়, আর আরেক দল তাকে হিন্দুত্বের আইকন বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। 1938 সালে কলকাতায় মুসলিম লীগ সমর্থকরা যখন আনন্দমঠ পুড়িয়ে উৎসব করছিল, তখন তারা ভেবেছিল তারা এক সাম্প্রদায়িক সাহিত্যকে ধ্বংস করছে। অথচ তারা বুঝতে পারেনি তারা আসলে ভারতীয় জাতীয়তাবাদের এক দলিলকে অপমান করছে। আবার আজ যারা তাকে বঙ্কিমদা বলে বুকে টেনে নিতে চাইছেন, তারাও কি বঙ্কিমচন্দ্রের সেই উদার সমন্বয়বাদী দর্শনকে গ্রহণ করতে প্রস্তুত, নাকি তারা কেবল তার সাহিত্যের খণ্ডিত অংশ ব্যবহার করে মেরুকরণের রাজনীতি করতে চান? পরিশেষে বলা যায়, বঙ্কিমচন্দ্র ছিলেন একজন খাঁটি বাঙালি জাতীয়তাবাদী। তার ক্ষোভ ছিল বিদেশি শাসকের বিরুদ্ধে, তা সে ইংরেজ হোক বা পাঠান। তার সাহিত্যে মুসলমান চরিত্ররা যখন নেতিবাচক ভূমিকায় আসে তখন তারা মূলত আগ্রাসনের প্রতীক। কিন্তু ব্যক্তি মুসলমানের প্রতি, বাংলার চাষি মজুর মুসলমানের প্রতি তার হৃদয়ে কোনো ঘৃণা ছিল না। মিথ ও মিথ্যার জঞ্জাল সরালে আমরা যে বঙ্কিমকে পাই, তিনি হিন্দু মুসলমান উভয়কেই ভারত মাতার সন্তান বলে মনে করতেন। আজকের রাজনৈতিক কোলাহলে সেই প্রকৃত বঙ্কিমচন্দ্রকে চিনে নেওয়াটা বড় জরুরি। তাকে কোনো বিশেষ দলের বা ধর্মের সম্পত্তি না ভেবে আধুনিক ভারতের ও বাঙালি মানুষ লোকের নির্মাতা হিসেবে শ্রদ্ধা জানানোই হবে তার প্রতি প্রকৃত সম্মান। সব রকমের খবর পেতে আমাদের সাথে চোখ রাখুন রাইট অ্যাঙ্গেলে। নমস্কার।